বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান। তার ভাষ্য সোশ্যাল মিডিয়া আজকে তোলপাড় সৃষ্টি করেছে। তার ভাষ্য হলো, তৎকালীন বিডিআর এর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোনো কথা হবে না। সেনা প্রধান। প্রিয় দর্শক, আমি নিউজটি বার্তা বাজার থেকে আপনাদের সাথে শেয়ার করব। এই সেনা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ড, এই বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন কিন্তু অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছে। যেমন ইতিমধ্যেই তাজউদ্দিন ওনার ছেলে সোহেল তাজকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে যে সোহেল তাজ নাকি বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। সাংবাদিক ইলিয়াস একটা স্ট্যাটাস দিয়েছিল, আর এরপরেও কিন্তু বিষয়টি নিয়ে তুমুল আকারে আলোচনা সমালোচনা হয়। তো এরই মধ্যে বর্তমান আমাদের বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব এই কথাটি বলেছেন, যেটা আমি একটা নিউজ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে তৎকালীন বিডিআর এর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোনো কথা হবে না। এ বিষয় নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন। আর সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন, মতামত জানাবেন। আগে ভিডিওটি দেখুন, সম্পূর্ণ কথাগুলো শুনুন, তারপর আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওরা ক্লাবে এক অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। এই বিষয়টি নিয়ে আর কোনো কথা হবে না। পিলখানা হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক নেতারা বা বাইরে কোনো শক্তি জড়িত কিনা তা খুঁজে বের করতে কমিশন করা হয়েছে। তিনি আরো বলেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন তারা দোষী, এর বাইরে আর কোনো মন্তব্যের সুযোগ নেই। এ সময় সেনা প্রধান জাতির উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি নিজেদের মধ্যে হানাহানি করি তাহলে আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে। তিনি আরো উল্লেখ করে বলেন, 7 মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে। প্রিয় দর্শক, এটা হলো আমাদের বাংলাদেশের সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের আজকের এই কড়া বার্তা বা বক্তব্য, যেটা রাজনৈতিক নেতা কর্মীদের উদ্দেশ্য করেও কিন্তু কথাটি বলেছেন। যে আলোচনাটি আজকে গোটা সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনা জন্ম দেয়। নানান মানুষ নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করছে বাংলাদেশ সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে। তো যাই হোক প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদেরকে তুলে ধরলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সেনা প্রধানের কথার সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসব, কথাটি বলেছেন জনাব ওয়াকারুজ্জামান বা বাংলাদেশের বর্তমান সেনা প্রধান। দর্শক, আরো কিন্তু কড়া ভাষায় তিনি কিছু বক্তব্য দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং আজকে সারাদিন তার এই বক্তব্য নিয়ে তুমুল প্রকারে আলোচনা সমালোচনা উঠেছিল। প্রিয় দর্শক, কি বক্তব্য তিনি দিয়েছে সেটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো ধৈর্য সহকারে শুনতে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন এবং পারলে শেয়ার করুন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করে দিন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে। তো চলুন তাহলে আর কথা না বাড়ি, একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি চাই দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। প্রিয় দর্শক, এটা হলো মূল পয়েন্ট। তিনি বলেছেন, এখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যা করছে তাদের উদ্দেশ্য করে কিন্তু সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কথাটি বলেছেন। যেমন বিএনপি জামাতকে খোঁটা দিয়ে কথা বলছে, জামাত বিএনপিকে খোঁটা দিয়ে কথা বলছে। মানে এক কথা বলতে গেলে এর আগে যেমন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো জামাত এবং বিএনপি একসাথে একজোট হয়ে, বা অন্যান্য যেগুলো দল ছিল, আর এখন জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে। মানে বিএনপির প্রত্যেকটা জনসভাই যেন জামাতের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করছে। তো মূলত এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হানাহানি চলছে বা
বিষোদ্গার চলছে, বিষয়টি নিয়ে কিন্তু তিনি এই বার্তাটা দিয়েছে যে এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আপনারা মারামারি করবেন, আপনারা ঝগড়াঝাটি করবেন, লাড়াগাড়া করবেন, আর এদিক থেকে অপরাধীরা কিন্তু বিশাল একটা সুযোগ নেবে, এটা বোঝানোর চেষ্টা করেছে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব। তারপরে মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। এ সময় সতর্ক করে সেনা প্রধান আরো বলেন, আমি আজ বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, আমার জন্য কোনো আকাঙ্ক্ষা নাই। I had enough last 7-8 months I had enough। মানে উনি বোঝাইছেন যে লাস্টে 7 মাস হয়ে গেছে, আমার ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই এবং এটাই এনাফ, এটাই যথেষ্ট। হ্যাঁ, বাস। ঐক্যবদ্ধতার বিষয়ে তিনি বলেন, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এসব অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে, আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। অর্থাৎ দেশের পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাটি বলেছে, কারণ দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। খুন গুম রাহাজানি, অন্যায় অত্যাচার, চোর ডাকাত, তারপরে কি বলে আপনার ধর্ষণ, এগুলো কিন্তু বর্তমান দেশের ভিতরে প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। এটাকে উদ্দেশ্য নিয়ে এই কথা বলেছে, কাদা সরাসরি বন্ধ করুন, একসাথে সম্মিলিত হয়ে মোকাবেলা করতে হবে। সেনাপ্রধান বলেন, আজ পুলিশ সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি, প্যানিকট, দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনী না, আনসার বাহিনী আছে। 30,000 সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কি করব, কিভাবে করব? একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি আমরা, অপরাধীরা এর সুযোগ নিচ্ছে। তিনি আরো বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, বিএসএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে অতীতে। খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজও করেছে। আজ যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর এই স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সদস্য, সেনা সদস্য, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশন গুলোকে এফেক্টিভ রেখেছে। সেজন্য আজ এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। বাহিনীর সদস্যদের বিষয়ে সেনা প্রধান বলেন, এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি অবশ্যই হবে। অবশ্য শাস্তি হবে না, অবশ্য শাস্তি হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এসব অর্গানাইজেশন যেন আন্ডারমাইন্ড না হয়। প্রিয় দর্শক, এটা হলো সেনা প্রধানের আজকের বক্তব্য, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম। বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই যে আপনার পাশে যে ভিডিওটি চলছে, আমি সাউন্ডটা রিমুভ করে দিয়েছি এবং শুধু ভিডিওটাই আপনারা দেখেন, আমি বিস্তারিত আলোচনা করছি। আপনারা সকলেই জানেন বর্তমান সিজন চলছে হলো শিক্ষা সফর সিজন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে বের হচ্ছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কি ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গা থেকে শিক্ষা সফরে বের হচ্ছে। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল, যেটা নিয়ে আলোচনা না করে পারলাম না। প্রিয় দর্শক, আমার আপনার মেয়ে, আমার আপনার সন্তান, আমার আপনার বোন, আমার আপনার হয়তো রক্তের সম্পর্কের কেউ আমরা স্কুলে ভর্তি করে দিই, কিন্তু এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বুঝতে পারলাম শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও এই শিক্ষা সফরের নামে যে সমস্ত নষ্টামি করা হচ্ছে, যে সমস্ত নষ্টামি ছড়ানো হচ্ছে, এটা কোনোদিনও শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেইভাবে শিক্ষার্থীদেরকে নষ্টামি শেখানো হচ্ছে, কোনোদিনও এই সমস্ত মেয়েরা
একজন সুপাত্রী হিসাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। অবশ্যই এরা নষ্টামি শিখবে। এখন যদি একজন শিক্ষকের সাথে যদি একটা মেয়ে শিক্ষার্থী এভাবে নষ্টামি গান দিয়ে উড়াধুরা নাচ শুরু করতে পারে, তাহলে ভবিষ্যতে এরা কোন পর্যায়ে যেতে পারে এটা আপনারা নিজেরাই বলুন ভিডিওর কমেন্ট বক্সে। আপনারা কি মনে হয়? আপনার মেয়ে আপনি দিয়েছেন স্কুলে লেখাপড়া করতে, হ্যাঁ, শিক্ষা সফর, দেশের বিভিন্ন জায়গা দেখবে, অনেক কিছু শিখবে, এটাও দরকার। কিন্তু এটার নামে এই বাসের ভিতরে অশ্লীল গান বাজিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক সবাই মিলে এভাবে উড়োধুরো নাচ করা, এটা কোন ধরনের শিক্ষা? এটা জাতি জানতে চায়। শুধু জাতি নয়, আমি নিজেও জানতে চাই। আপনারা যদি কেউ আমার এই কথাটার উত্তর দিতে পারেন, আশা করি উত্তরটা দিয়ে দিবেন। আমার সন্তানকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আপনি শিক্ষা সফরে যাবেন, আপনি তার গুরু, আপনি তার শিক্ষক, আপনি তার গার্জিয়ান। যতক্ষণ বাসায় থাকে আমার সন্তান, ততক্ষণ তার গার্জিয়ান আমি, তাকে দেখভাল করার সমস্ত দায়িত্ব আমার। কিন্তু যখন আপনার প্রতিষ্ঠান, আপনার স্কুলে আমার মেয়েকে পাঠাই, তখন আমার আর দায়িত্ব থাকে না আমার মেয়ের প্রতি, আমার সন্তানের প্রতি। তখন সম্পূর্ণ দায়ভার শিক্ষকের উপর চলে যায়। দেখে রাখার মালিক শিক্ষক। আবার যখন তাকে নিয়ে শিক্ষা সফরে বের হয় শিক্ষকরা, অবশ্যই সেটার দায়ভার শিক্ষকদের উপরে, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান, আমার মেয়ে আমার হাতে না আসে। তাহলে কথা হলো, এই শিক্ষা সফরের নামে নষ্ট গান বাজিয়ে একজন শিক্ষক হয়েও যেভাবে শিক্ষার্থীদের সাথে নষ্টামি করে বেড়াচ্ছে, এটা কি আদৌ ঠিক? আমি ওই শিক্ষককেও প্রশ্ন করতে চাই, এই যে আপনারা কাজটা করলেন, এটা কি ঠিক? আচ্ছা, এটা হলো বাহ্যিক দিক দিয়ে বা সামাজিক দৃষ্টিকতুর হয়, এটা একটা দিক। দ্বিতীয়টা সেটা হলো, আমরা শরীয়ত কি বলে? অবশ্যই এটা অসামাজিক এবং শরীয়ত মোতাবেক নয়। কারণ যেভাবে উড়াধুরা নাচ করা হচ্ছে, যেভাবে মানে এক কথা বলতে গেলে নাচ কি বলবো ভাই, এটা তো আসলে নষ্টামি ছাড়া আর কিছুই হতে পারে না। নষ্টামি ছাড়া কিছুই হতে পারে না। যা শেখানো হচ্ছে শিক্ষা সফরের নামে, এটার দ্বারা এই মেয়েগুলো কি শিখবে ভাই? কি শিখবে বলেন তো? আমি আসলে ভাই অনেক কিছু মনে আসতেছে ভাই, সবকিছু তো আর বলতে পারি না। বললে তো বলবেন ভাই দাড়িওয়ালা মানুষ এত কথা বলেন কেন? যাই হোক, আমি আর কিছুই বললাম না ভাই। আপনারা একটু বলে যান, আপনারা একটু বলে যান কমেন্ট বক্সে, আর ভিডিওটা শেয়ার করেন সবাই, সতর্ক করেন সবাই রে। আর যে সমস্ত স্কুল শিক্ষকরা রয়েছেন, এগুলো থেকে সাবধান হন। আপনার সন্তানকে আমার সন্তানকে আপনার কাছে লেখাপড়া করতে দিয়েছি, মানুষের মতো মানুষ করতে, তাকে নর্তকী বানানোর জন্য আপনার কাছে পাঠানো হয়নি। শিক্ষা দিয়ে আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করুন, মানুষের মতো মানুষ গড়ে তুলুন। নর্তকী গড়ে তোলার জন্য আপনার কাছে আমার সন্তানকে আমরা পাঠাইনি। বাইরে ভাই, এই খবরটাও যে প্রচার করতে হবে আমি জীবনে কোনোদিন ভাবি নাই। মানে এরা কি, এরা এইগুলোই করে বেড়াইতো ভাই। হ্যাঁ, যুদ্ধে যায় নাই অথচ হয়ে গেছে মুক্তিযোদ্ধা। এই যে দেখেন, তাও আবার একজন মন্ত্রী সাহেব, হ্যাঁ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বাপুরে ঠেলা। উনি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, তিনিও ছিল ভুয়া মুক্তিযোদ্ধা। ওরে সুবহান মওলা, কি বাটপারের ঘরে বাটপার। মানে একটা কথা আছে না, বেড়ায় খ্যাত খাইছে। মনে করেন যে বেড়া দিছে চারদিক দিয়ে, যে খ্যাত যেন গরু ছাগল এসে খাইবে না পারে। চারদিক দিয়ে বেড়া দিয়ে দিছে, সকালবেলা মালিক এসে দেখতেছে একটা ফসলও নাই, সব ফসল খায়া পুরো ফেলাইছে। চিন্তা করতেছে ঘটনা কি রে, ফসলটা খাইলো কে? এনে গরু ছাগল ঢোকাতে কোনো কায়দাই নাই। পরে দেখে যে বেড়াই খ্যাত খাইছে। মানে আপনারা মনে করেন যে একটা গোডাউন পাওয়ার দিবার দিচ্ছে, যে গোডাউনের মধ্যে সম্পদ আছে, একটা টাকাও জানি নড়চড় না হয়। সকালে এসে দেখতেছি একটা টাকাও নাই। ঘটনা হইলো কি, পরবর্তীতে দেখা যায় প্রত্যেকটা টাকা নিয়ে নিছে, যারে পাওয়ার দিবার দিছে তারে। তো মুক্তিযুদ্ধ বিষয়ক একজন মন্ত্রী, অথচ সে নিজেও একজন ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। এটা হলো বার্তাবাজার নিউজ, বার্তাবাজার পত্রিকার একটা নিউজ। আর নিউজটা আপনারা একটু শেয়ার করে দিবেন, সত্যটা আসলে সকলের জানা দরকার আছে না, একটু শেয়ার করে দিন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও ভুয়া মুক্তিযোদ্ধা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের 3 মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া সনদ বাণিজ্য করার অভিযোগ উঠেছে। কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে 1 থেকে 2 কোটি টাকার বিনিময়ে ভুয়া সনদ দিয়েছেন। কি ব্যবসা ছিল রে ভাই, জমজমাট ব্যবসা, লাউ কদুর ব্যবসা না। এটা হইলো এই
যারে তারে মনে করে যে মুক্তিযুদ্ধ বানায় দিছে, আর যারে তারা রাজাকার বানায় দিছে। তারা সব ক্ষমতা কিন্তু তাদের হাতে ছিল, বুঝছেন, এক সময়। আচ্ছা, তারপরে কি চলুন একটু আপনাদেরকে জানাই। কোথায় গেল রে। এভাবে তিনি প্রায় 25,000 ভুয়া সনদ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, এমন অভিযোগ 71-এর সম্মুখ সারির একাধিক যোদ্ধার। তাদের মতে ভুয়া সনদ বিক্রি করেই ক্ষান্ত হননি, মুক্তিযোদ্ধার তালিকা ট্যাম্পারিং করে সনদ নিয়েছেন নিজেও। ওরে বাপুরে ঠেলা। এ ব্যাপারে প্রায় 1.5 বছর আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয়। ইতিমধ্যেই প্রাথমিক শুনানি শেষ হয়েছে, শীঘ্রই চূড়ান্ত শুনানি হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এবং নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা গেছে, আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও খুব বেশি বর্ণনা করেননি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সিনিয়র মন্ত্রী হওয়ায় এতদিন কেউ মুখ খোলেননি। তবে বিতর্কিত শুরু হয় 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে, সেখানে আকম মোজাম্মেলের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদেও। এ নিয়ে 2023 সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এর সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খম আমির আলী। মামলা নং। তো যাই হোক, নিউজটা এতটুকুই ভাই। তো যাই হোক, যেটা বোঝানোর চেষ্টা করলাম, আসলে বুঝতে পারছেন যে এরা কতটুকু জালিয়াতি ছিল এবং ভুয়া মুক্তিযোদ্ধা বানায় দিয়া কোটি কোটি টাকা মাইরা খাইছে। এত টাকা কই রাখছে ভাই, আমি বুঝি না এত টাকা কই রাখছে এরা। এত টাকা প্রয়োজন দুনিয়ায় বাঁচতে হইলে, ওরে আল্লাহ, এগারে এই সমস্ত কর্মকাণ্ড না দেখলে না আসলে হয়তো আমরা কোনোদিন জানতামই না যে দুনিয়ায় বেঁচে থাকার জন্য এত টাকা প্রয়োজন। আহা, হিসাব দিবে আখেরাতে যায়া, আল্লাহ হিসাব দিবে, তখন হিসাব দিয়ে দিয়ে জান্নাতে যায়। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। একটা গরম খবর দেব আপনাদের জন্য, লাইক দিবেন, শেয়ার দিবেন, মন চাইলে ফলো করবেন সামান্য। একটা গরম খবর দেব আপনাদের জন্য। চলুন প্রিয় দর্শক, আসলে গরম খবরটা কি সেটাই আপনাদেরকে জানাই। আমাদের আপামনি, যদিও তার বয়স অনেক বেশি, আসলে তাকে তো আপা না বলে উপায় নাই, তাকে তো দাদি নানি বলা যাবে না, তাকে আসলে আপা বলতে হবে। যদিও সে আমাদের এখন দেশে নেই, সে আসলে তার আত্মীয় বাড়িতে পাশের দেশে দাদা বাবুদের দেশে আছে। তো বুঝতে পারছেন আসলে কাকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটি হলো আমাদের আপামনি শেখ হাসিনা। গণভবনে পাওয়া গেল হাসিনার শারীরিক মেডিকেল রেকর্ডের গোপন তথ্য। প্রিয় দর্শক, একটা নিউজ, এই নিউজটা প্রথমে আমি যখন শুনছি এবং নিউজটা পড়ে দেখছি, সত্যি আমি হাসি পাইছি আমার ভিতরে এবং অনেক কিছু কৌতূহল জেগেছে। আরে তাহলে এরকম হয়েছিল? প্রিয় দর্শক, কেন কৌতূহল জেগেছে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই, আপনাদেরও মনে হবে, আমি বিস্তারিত বলবো আপনাদের। আর ভিডিওটা সামান্য একটু শেয়ার করে দেন, হ্যাঁ, লাইক মেক দিয়া। গণভবনে পাওয়া গেল শেখ হাসিনার শারীরিক মেডিকেল রেকর্ড। অতীত সরকারের আমলে অনেক গণমাধ্যম ও সুনির্দিষ্ট সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল হাসিনার গণভবনে। তবে সরকার পতনের পর এখন আর সেই বাধা নেই। সম্প্রতি হাসিনার আমলে গণভবনে প্রবেশ অধিকার হারানো একটি গণমাধ্যম গিয়েছিল গণভবনের ভিতরে। সেখানে তারা পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। গণমাধ্যম সূত্র বলে, গণভবনে মেডিকেল সেন্টারে হাসিনা এবং তার বোন শেখ রেহেনার অসংখ্য মেডিকেল রেকর্ড পাওয়া যায়, কিন্তু দুটো কাগজে চোখ আটকে যায়। দুটো কোভিড অ্যান্টিবডি টেস্ট, যার দুটোই পজিটিভ রেজাল্ট। হাসিনা কি তাহলে কোভিড হয়েছিল? এবার বুঝতে পারছেন হাসিনার কি তাহলে করোনা হয়েছিল? করোনার সময় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যারা বেপরদায় ঘুরে বেড়াতো তারা মুখে মাস্ক নিয়ে এবং সারা শরীরে প্লাস্টিকের কাপড় পেঁচিয়ে ঘুরে বেড়াতো। ঠিক সেই সময় কোয়ারেন্টাইনে ভর্তি করে করে অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছে বলতে পারে। সবারই করোনা হয়েছিল, আমার নিজেরও হয়েছিল ভাই, কাউকে জানতে দেয়নি, কারণ জানলেই তো বাসা থেকে ধরে নিয়ে কোয়ারেন্টাইনে ভর্তি করে দিত, খাবার দাবার দিত না, ভয়ই তারে মারি ফেলাইতো। তো শেখ হাসিনা এবং শেখ রেহেনা দুজনেরই একই সাথে করোনা হয়েছিল। কি আপনারা কি কেউ জানেন? কেউ জানেন?
আহা, আমিও জানি না, আপনারাও জানেন না, কেউ জানে না। হাসিনা কাউরে জানতে দেয়নি। তবে জায়নামাজ পরে অবশ্যই আল্লাহ আল্লাহ জিকির করছে, হয়তো ভিতরে ঢুকে গিয়েছিল, হয়তো সময় শেষ। তো একটা জিনিস মনে রাখতে হবে, আসলে স্বৈরাচারদের আয়াত একটু বেশি হয়। তো চলুন তারপরে কি একটু আপনাদেরকে বিস্তারিত জানাই। তবে একটা কথা এখানে বলতেই হবে, হাসিনা তার মৃত্যু নিয়ে এক প্রকার প্যারানয়েড ছিলেন। যেরকম হাসিনা তার পানির সাপ্লাই সময়ে সময়ে রাসায়নিক টেস্ট করাতেন, তার বাসস্থানের প্রতিটি দেওয়ালে ছিল বুলেট প্রুফ। এমনকি তিনি গণভবনে ওঠেনও কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে। 2001 সালে তিনি আইন পাশ করেন, যেটার দ্বারা মুজিব পরিবার রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার এখতিয়ার পায়। এই মোতাবেকে হাসিনা 1 টাকায় গণভবন লিজ নেন। নথিগুলো থেকে এটা স্পষ্ট যে সরকারি ক্ষমতায় কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। এখান থেকে নেওয়া হতো সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা গত 15 বছর ধরে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবন ডিটারমাইন করেছিল। একদিন এই ভবনের ভাঙা কাঁচ, ধুলো, ময়লা পরিষ্কার করে তৈরি করা হবে ঝকঝকে জুলাই স্মৃতি জাদুঘর। কিন্তু আপাতত এই ভবন সাক্ষ্য দিচ্ছে গণবিরোধী একটি সরকারের পরিণতি কি হতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আসলে সবকিছু জানতে পারলেন আজকের এই নিউজের মাধ্যমে, যে হাসিনারও কোভিড হয়েছিল এবং হাসিনার বোন শেখ রেহানারও কোভিড হয়েছিল। তাছাড়াও আসলে সেই গণভবনে ঢোকার আগে খুবই টেনশনে থাকতেন। ওই যে নিউজের মধ্যে পড়লাম না, দেওয়ালটা ছিল বুলেট প্রুফ, যেন গুলি করলেও যেন ভিতরে গুলি না যায়। তাছাড়াও রয়েছিল কিন্তু, মানে এক কথায় বলতে গেলে মৃত্যু থেকে বাঁচতে যা যা করা দরকার হাসিনা সবকিছু কিন্তু করছে। তো যাই হোক, বাদ বাকিটা আপনারা বুঝে বুঝে নেন। নিউজটা শুনছেন, যেহেতু আমি আর লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করে দেবো। যাবার আগে সবাইকে বলবো আমাদের এই পেজটি ফলো দিয়ে দিবেন, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো দিয়ে, আর এই পেজের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত শেয়ার করবেন। আজকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সরকার তো ডেভিল হান্ট চালু করেছে, তাই না? কিন্তু এইগুলো যে কোথায় থেকে এই ডেভিল হান্টের বাইরে থাকে আমার বুঝে আসে না। আমি কার কথা বলছি ভাই? একটু ধৈর্য সহকারে একটা ভিডিও আপনাদেরকে আজকে দেখতে হবে, তারপর আপনাদের মতামত জানাবেন এবং সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখেন করা হবে, কিন্তু জেনে রাখো ঠিক আছে, আইনগর নাই, হাজিবাদ নাই, কোন রাজনীতির আলোচনা এখানে চলবে না। আপনি কি বক্তব্য দিচ্ছেন এখানে? রাজনীতির কোন কোন রাজনীতির বক্তব্য এখানে দেবেন না। সেটা কিসের রাজনীতি না, তা আপনি আইনগরের কথা কেন বললেন? হাজিবাদ কেন বললেন? চিত্রটা আসেন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। একজন ব্যক্তি এই যে ওয়াজের মধ্যে এসে বাধা প্রদান করলো। কেন বাধা দিল? আলোচকের দোষটা কোথায়? আলোচকের দোষ হলো আয়না ঘরে নিয়ে কেন কথা বললেন। নো, এখানে শুধু ওয়াজ চলবে, কোনো কথা চলবে না, কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। প্রিয় দর্শক, এটা কে? আওয়ামী লীগের একজন পাতি নেতা বলেন, ছাতি নেতা বলেন, যাই বলেন না কেন, এইসব চোর বাটপারদের আসলে মাহফিলে দাওয়াত দেয় কি আমার বুঝে আসে না। এখনো মাহফিলে বাধা দেয়। আয়নাগরের কথা বলছে, ওর তো পাশার মধ্যে আগুন ধরছে, পাশার পুরো পশমগুলো পুরো ছাই হয়ে যাচ্ছে, পাশা দিয়ে আগুন ঢুকে কলজে পর্যন্ত পৌঁছাইছে আয়নাগরের কথা বলার কারণে। ওর মা পালানোর আগে বাংলাদেশে থাকতে বাংলাদেশের আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে নিয়ে আয়নাঘরে রাখছে। আর ওর মায়ের কথাগুলো বললে এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের পুটকির মধ্যে আগুন ধরে কলজা পর্যন্ত পৌঁছায়, যার কারণে কুলাইতে না পারে ওয়াজ মাহফিলে সরাসরি এসে বাধা প্রদান করে। ডেভিল হান্ট তো চালু হয়েছে ভাই। এইগুলো কিভাবে বাইরে থাকে আমার বুঝে আসে না। এগুলো তো ধরিয়া নিয়ে ওই আয়না ঘরের মধ্যেই রাখা দরকার। এইগুলারে মানে ওর মা যে সারা জীবন অপকর্ম করিয়া গেছে, ওর মা যে সারা জীবন আলেম ওলামাদেরকে ধরে ধরে আয়না ঘরে রাখছে, এখন আলেম ওলামা তো বলবে, এটাই তো স্বাভাবিক। ও অপকর্ম করবা আর বললে পরে পিছনে আগুন ধরে, তাই না? প্রিয় দর্শক শ্রোতা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওয়াজ মাহফিলের মধ্যে বাধা প্রদান করেছে আগে অনেক, এখনো বাধা প্রদান করতেইছে। মানে ওদের কলজের মধ্যে এখনো ভয় ঢোকে নাই। একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ মাহফিল করতে করতে বক্তারা যখন ওয়াজ করে অনেক প্রসঙ্গ তুলে আসে, যেমন আবু জেহেলের, আবু লাহাবের, ফেরাউন, নমরুদ, এদের যদি ঘটনা আপনি টান দিতে যান
এদের ঘটনা যদি বর্ণনা করতে যান, বক্তারা যখন বর্ণনা করে তখন বর্তমান প্রেক্ষাপটের সাথে আবু জেহেলের মামাতো ভাই, খালাতো ভাই, 14 গোষ্ঠীর যারা রয়েছে তাদের ইতিহাস বা তাদের ঘটনা সেই যুগের আবু জেহেল, সেই যুগের নমরুদ, ফিরাউনের ঘটনার সাথে মিলে যায়। আর এইগুলো যখন বক্তারা আলোচনার প্রেক্ষাপট নিয়ে বলতে থাকে তখন দেখা যায় ওই আবু জেহেলের যুগের যে মানে বংশধর আছে, বংশ বিস্তার করছে না, একদম তো নিঃশেষ হয়ে যায় নাই। নবীরও বংশধর এখনো পাওয়া যায়, তো আবু জেহেলের বংশধরও তো আছে, নমরুদের বংশধরও তো আছে, আছে না, ফিরাউনের বংশধরও তো আছে। এই ফিরাউনের, নমরুদের, আবু জেহেলের বংশধর যারা আছে, ওই যুগের ইতিহাস টেনে যদি এই যুগের সাথে মিলানো যায় তাদের পাছার মধ্যে আগুন ধরে যায় ঠাস করিয়া। একদম মেজ বাড়তে কিচ্ছু লাগে না, সাথে সাথে আগুন ধরে, পুরো শরীরে চুলকানে ওঠে, যেটা তো এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রমাণ পাইলেন। প্রিয় দর্শক, বুঝে আসে না আমার এরা কিভাবে মানে একজন আলেমের সাথে বেয়াদবি করে। আমার একটা জিনিস বুঝে আসে না, তাদের মা, তাদের জননী সারা জীবন আলেম আমাদের বিরুদ্ধে বলছে, তাদের জননী নির্লজ্জের মতো, বেহায়ার মতো, কাপুরুষের মতো দেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, আবার সেই জননীর পক্ষে এখনো কথা বলে। এদের কি লজ্জা হবে না ভাই? আফসোস লাগে ভাই, এদের কি লজ্জা মনে হয়? কোনোদিনও হবে না ভাই। আসলে লজ্জার লারি ছোঁয় নাই। আমাদের দেশের ভাষায় একটা কথা কয় আমাদের এলাকায়, যে তোরে মনে হয় তোর মা লজ্জার লারি ছোঁয় নাই, তো এই বেচারাগারে মনে হয় লজ্জার লারি ছোঁয় নাই। যদি লজ্জার লারি ছোঁয়াইতো তাইলে স্টেজে উঠে ক্যামেরার সামনে এইভাবে কুকুরের মতো ঘেউ ঘেউ করতো না। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বইলে যায়। আমি আর কিছু বললাম না ভাই, অনেক কথা মনে আসতেছে, অনেক কথা মনে আসতেছে, বলতে গেলে তো অনেক কথাই বলা যায় ভাই, আর বললাম না। যা কিছু বলছি একটু ভেবে চিন্তে আপনাদের মতামতটা জানায় দিন। আর আলেম ওলামারা ওয়াজ মাহফিলের মধ্যে বসে তাদের মনের প্রশান্তি নিয়ে যদি আলোচনাই করতে না পারে ভাই, ওই ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নেই, আর দাওয়াতও বক্তাদের দেওয়া দরকার নেই। তেলতলা মাওলানা যেগুলো ওয়াজ করে বেড়ায়, মিলাদ পড়ায় বেড়ায়, ওই সমস্ত বক্তাদের দাওয়াত দিয়ে, যারা হক কথা, সত্য কথা বলে, যারা সত্য কথা বলিয়া বেঈমানদের পাছার মধ্যে আঙ্গুল দেয়, পাছার মধ্যে বাঁশ দেয়, পাছার মধ্যে আগুন দেয়, ওই সমস্ত বক্তারা আপনারা দাওয়াত দিয়ে না। যদি আবু জেহেলের গোষ্ঠী হয়ে থাকেন, যদি নমরুদ, ফিরাউনের গোষ্ঠী হয়ে থাকেন, তাদের যদি বংশধর হয়ে থাকেন, তাহলে ওয়াজ মাহফিলে ওই সমস্ত বক্তা দাওয়াত দেওয়ার দরকার নাই। যে সমস্ত বক্তারা কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদের পুটকিতে আগুন ধরায় দেয়, দরকার নাই। তেলতলা ওয়াজ যারা করে তাদের দাওয়াত দিন, এসে মিলাদ করে ওয়াজ করায় দিন, বাহ সুন্দর মোনাজাত করে দিবে, মাহফিল শেষ হয়ে যাবে। কোরআনের কথা বলতে গেলে আপনাদের পাশায় আগুন ধরাবে, এটাই স্বাভাবিক। কোরআনের কথা বলতে গেলে আপনাদের তো ওই পাশায় আগুন ধরাইতে চায় না মাওলানারা, কোরআনের কথা বলে আপনাদের পাশায় আগুন ধরে যায়, বোঝা যায় যে আপনারা এই দলের লোক। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমি আর কথা বললাম না, পেজে নতুন হলে ফলো করে দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা। প্রিয় দর্শক, এমন একটা টাইটেলে বার্তাবাজার একটা নিউজ প্রচার করেছে, যেটা দেখলাম মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এ নিয়ে অনেক আলোচনা চলছে। তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে শেখ হাসিনাকে আসলে দিল্লিতে গৃহবন্দী হয়ে আছেন কিনা। বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন এবং পারলে প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই। ছাত্র জনতার প্রবল জনরোষের মুখে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ফেরার সব পথ বন্ধ। কথিত নিরাপত্তার চাদর ভেদ করে অনুমতি সাপেক্ষে তার বসবাস, সব খোয়া গেছে, হারিয়েছেন সব। কেউ দাবি করে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। গঙ্গার পারে তারা যাকে আশ্রয় দিয়েছেন তারাও সন্দিহান, তিনি অনাহত, কেউ তার অপেক্ষায় নেই। এমনকি এতদিন যারা তার মাথায় উঠবস করছেন, যার কথায় উঠবস করেছেন, ফায়দা লুটে গড়েছেন কারি কারি টাকার পাহাড়, তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। শেখ হাসিনা বলতে যারা একসময় জ্ঞান হারাতেন, তাকে সন্তুষ্ট করতে যারা থাকতেন উন্মুখ, তারাও এখন তাকে এড়িয়ে চলছেন। যারা একসময় শেখ হাসিনার ধারের কাছেও ঘেঁষতে পারতেন না, পাত্তা পেতেন না দলের অন্দর কিংবা বাহিরে, এখন তাদের লাইভে এসেই নানা কথাবার্তা বলতে হচ্ছে।
হুমকি ফুলকি উড়িয়ে পাত্তা পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। উল্টো সে সব হুমকি নিয়ে তৈরি হচ্ছে মিমস। শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন, কোথায় আছেন তা নিয়ে দিল্লি বারবারই চুপ নীতির অবস্থান নিয়েছে। দিল্লির এই চুপ থাকায় মানুষ প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কি দিল্লিতে গৃহবন্দী? কেন তারা কিছু বলছে না, তারা চুপ থাকে কেন? এবার ভারতীয় গণমাধ্যম খবরে বলা হচ্ছে শেখ হাসিনা আবারও ফিরে আসতে মরিয়া। তিনি ফিরবেন আর প্রতিপক্ষকে ধরবেন, প্রতিপক্ষকে শুলে চড়াবেন, উন্নয়ন করবেন, মেট্রো রেলেও চড়বেন, পদ্মা সেতুতে গিয়ে গায়ে হাওয়া মাখবেন। তবে শেখ হাসিনা ফিরবেন সেই খবরে অনেক আবার আশাবাদীও। তারা চান হাসিনা আবার ফিরুক, ফিরে এসে মুখোমুখি হোক বিচারের। প্রায় 2000 হত্যা, শত শত আহত মানুষ, আয়নাঘর কাণ্ডের মতো বহু অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশ সরকারও প্রস্তুত। আগেই শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় সব নথিপত্র দিল্লিতে পাঠানো হয়েছে। বারবার তাগাদা দেওয়া হচ্ছে দিল্লিকে। শেখ হাসিনাও আসতে চাইছেন, তবে দিল্লি কেন তাকে দেশে পাঠাচ্ছেন না? জটিলতা আসলে কোথায়? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাকে এনে শরীফুল আলম বলেন, কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনও যে প্রতিবেদন দিয়েছে তাতে স্পষ্ট শেখ হাসিনা কি ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের প্রতিবেদনের অনেক চাপ তৈরি হচ্ছে। এই চাপে একটা নমুনা হলো ইন্ডিয়া টুডের জরিপ। সেখানে দেখা গেছে সেখানকার 55% মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে, কিছু অংশ চাচ্ছেন তাকে অন্য দেশে পাঠিয়ে দিতে। মাত্র 16% থেকে 17% মানুষ চান শেখ হাসিনা ভারতে থাকুক। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে দিল্লিতে শেখ হাসিনা ঘরবন্দি কিনা, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই নিউজের মাধ্যমে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে ফলো করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভারতীয় সেনা প্রধান সে একটা দাবি জানিয়েছে। দাবিটা হলো যে বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে। এটা হলো ভারতের সেনা প্রধানের একটা দাবি। প্রিয় দর্শক শ্রোতা, হঠাৎ করে কেন এমন দাবি জানালো ভারতের সেনা প্রধান, সেটি কিন্তু জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং জানতে হবে। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত মূল আলোচনায় আমরা চলে যাই। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন, পেজে নতুন ফলো করে দিয়ে। ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা এসেছেন। এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন বলে দাবি তার। শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত, যেটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। বুধবার 19 ফেব্রুয়ারি ভারতীয় বার্তা সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে উপেন্দ্র বলেন, আমি একটি আলাদা দেশের অর্থাৎ পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হব। ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। তিনি বলেন, ওই বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসীদের
পাঠাতে না পারে, ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান তিনি। সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অর্থাৎ বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সাথে তাদের সম্পর্ক নাই বললেই চলে, যেটা তিনি বুঝিয়েছেন। আচ্ছা, কিন্তু সামরিক দিক দিয়ে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি, আর আমরা এটি করছি। অপরদিকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষই ছড়াবে বলে দাবি করেন তিনি। সূত্র ANI। প্রিয় দর্শক শ্রোতা, তার দাবি যে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে বা ভারতীয় সেনা বাহিনী রয়েছে এবং তাদের দাবি যে বাংলাদেশ থেকে যেন বাংলাদেশের মাটি পাড়িয়ে যেন এই সন্ত্রাসীবাদ পাকিস্তান যেন ভারতে পৌঁছাতে না পারে। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে আপনারা শুনলেন, তো আপনাদের কি মনে হয় এই ভারতীয় সেনা প্রধানের কথা মানে আসলে কি সত্য কিনা, বা সে যে দাবিটা করছে এটা কি যৌক্তিক কিনা, নাকি অনর্থক কোনো দাবি জানাচ্ছে? হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই কি দাবি জানাচ্ছে? এই দাবির কি কোনো ভিত্তি আছে কিনা? আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন কিনা জানি না, তবে এই ঘটনাটি খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটা টাইটেল দেখেন, বার্তাবাজার নিউজের টাইটেল, সেটা হলো চলন্ত বাসে ডাকাতি আর রাতভর নারী যাত্রীদের ধর্ষণ। খুবই দুঃখজনক একটা বিষয়। আমার আপনার মা, বোন, স্ত্রী, তারাও তো রাতে যে কোনো সময় বাস, ট্রেন ভ্রমণ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই পারে, যাওয়া লাগতেই পারে। কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি যদি এমন হয় যে রাত্রে বাসে উঠে যাওয়ার সময় টাকা পয়সা, গহনা, সোনাদানা যা ছিল সবকিছু তো ডাকাতের দল নিয়েই গেছে, তার সাথে সাথে নারী যাত্রীদেরকে রাতভর গণধর্ষণ করেছে। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে? আগেই আপনাদের বলবো, একটু ধৈর্য সহকারে দেখেন, শোনেন আসলে কোথায় ঘটনাটি ঘটেছে। মতামত আগে জানানোর দরকার নেই, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই জন্য শেয়ার করবেন, যেই শুয়োরের বাচ্চারা এই কাজটা করছে, যেই কুত্তার বাচ্চারা এই কাজটা করছে, আমি এই জন্য এতটাই ক্ষিপ্ত হয়েছি। দুইটা গালি বলতে কি, শুয়োর তো একটা জন্তু, কুত্তা একটা জন্তু, তাই না? তাদের বাচ্চা আছে না? একটা কুকুরের বাচ্চা যদি যায়, ভালোভাবে বললে কুকুরের বাচ্চা, ওরা তো মানুষের বাচ্চা না ভাই। ডাকাতি করছে ভালো, একটা নারীর সবচাইতে দামি সম্পদ সেটা হলো তার ইজ্জত। একটা নারীর সবচাইতে দামি সম্পদ হলো তার ইজ্জত। সেইটা যখন ডাকাতি করে নিয়ে যায়, তখন ওই নারীর বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে না, তাও আবার বাসের ভিতরে সবার সামনে। ওই নারীটা কারো বোন অথবা কারো স্ত্রী অথবা কারো মা, বলেন তো তাদের পরিবারের অবস্থাটা এখন কিরকম হতে পারে? তাইলে এরা শুয়োরের বাচ্চা না তো কি? এদের কি শাস্তি হওয়া দরকার একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তবে আগেই না। আর ভিডিওটা শেয়ার করবেন ভাই, প্রতিবাদের ঝড় তুলুন। এইভাবে যদি দেশে চলতে থাকে, আমি আপনি নিরাপদ থাকতে পারবো না ভাই। রাস্তাঘাটে নিরাপদে কোথাও যেতে পারবেন না এইভাবে যে চলতে থাকে। প্রশাসন যদি শক্ত না হয়, আর এগুলো ধরে ধরে যদি সাথে সাথে যদি কঠিন শাস্তি না দেয়, এদের তো শাস্তি সরাসরি, এদের শাস্তি সরাসরি কিভাবে হওয়া দরকার জানেন? জুম্মার দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার পরে এদেরকে সরাসরি পাবলিক প্লেসে এদের ফাঁসি দিয়ে অথবা গর্দান কেটে এদেরকে চিরতরে শেষ করে দেয়। এটাই হলো এদের শাস্তি। চলুন কোথায় ঘটনা ঘটছে একটু আপনাদেরকে জানাই। রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি আর রাতভর নারী যাত্রীদের ধর্ষণ। গাবতলী থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পাশাপাশি দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীকে গ্রেপ্তার করেছে নাটোরের পুলিশ। বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গতকাল দুপুরে বড়াইগ্রাম থানার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বাস চালক বাবুল আলী, রাজশাহীর বোয়ালিয়ায় শাহ মুকদম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে, সুপারভাইজার সুমন ইসলাম। ওসি সিরাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি সোমবার রাত 10টায় গাবতলী থেকে ছেড়ে আসে। পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটিতে আরো কয়েকজন যাত্রী ওঠে। পরে টাঙ্গাইল জেলায় পৌঁছালে নতুন ওঠা যাত্রীদের সঙ্গে আরো কয়েকজন মিলে 8 থেকে 10 জনের একটি দল বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রীদের মালামাল লুটপাট করে এবং 2 নারী যাত্রীকে ধর্ষণ করে। এরপর মির্জাপুর এলাকায় তারা নেমে যায়। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে বাসটি বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে বাসের চালক সহ 3 জনকে গ্রেপ্তার করে এবং বাসটি জব্দ করে। বাসযাত্রী মজনু আকন্দ স্থানীয় সাংবাদিকদের বলেন, গাবতলী বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরই 8 জন ডাকাত চাকু, ছুরি, পিস্তল নিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা প্রায় 40 থেকে 50 জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। তিনি আরো জানান, ডাকাতরা 2 নারী যাত্রীকে ধর্ষণ করে এবং বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে তারা পালিয়ে যায়। তবে মির্জাপুর থানায় বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। বাসের আরেক যাত্রী ওমর আলী বলেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও সহযোগীরা। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, যেহেতু ঘটনাটি টাঙ্গাইলে ঘটেছে তাই বড়াইগ্রাম থানার মামলা নেওয়ার সুযোগ নেই। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ওই ঘটনায় জড়িত বলে যাত্রীরা সন্দেহ করেছে, তাই তাদের 44 ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে, অর্থাৎ ড্রাইভার এবং সুপারভাইজারকে। তো যাই হোক, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমার এখানে সবচেয়ে খারাপ লাগছে যে নারীরা ধর্ষণ করছে। আর এভাবে যে চলতে থাকে, আপনি যখন কোথাও যাবেন টাকা পয়সা নিয়ে, অথবা আপনার হাতে একটা মোবাইল ফোন থাকে, আপনার স্ত্রী পাশে থাকতে পারে, এই মতো অবস্থায় যদি কোথাও আপনি যান, রাত হয়ে যেতে পারে, আর যদি এরকম অবস্থার শিকার হন তাহলে চলবে ভাই? এভাবে দেশ চলতে পারে? তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে ধরে বায়তুল মুকাররমের সরাসরি জুমার নামাজের পরে এদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, যেন আরো অন্য শুয়ারের বাচ্চাগুলো দেখে এই কাজগুলো থেকে বিচলিত থাকে যে না, এখন এই কাজগুলো করা যাবে না, করলেই ভবের বাড়ি পাঠিয়ে দিবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনাকে আয়নাঘরের চেয়ারে বসানো হবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আয়নাঘরের যেই চিত্রটা দেখাইয়েছে এবং ওখানে একটা স্টিলের চেয়ার দেখানো হয়েছে, যে বলা হচ্ছে যে ওই চেয়ারে বসিয়ে ভুক্তভোগীদেরকে বা আসামিদেরকে, মানে আসামি বলতে কি, হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে ওই চেয়ারে বসিয়ে আয়নাঘরের মধ্যে শাস্তি প্রদান করা হতো, কারেন্টের শক দেওয়া হতো। অনেক আলেমওলামাও আসলে জেলখানায় বন্দী ছিল, তাদেরকে ওখানে নিয়ে নির্যাতন করা হতো রিমান্ডের নামে। একটা জিনিস লক্ষ্য করবেন, হয়তো শেখ হাসিনার আমলে যেই আলেমওলামাগুলো জেলখানায় ছিল তাদেরকে যখন রিমান্ড থেকে বের করা হতো, তাদের চেহারাটা এমন বিবর্ণ হয়ে যেত, তাদের হাত পা পঙ্গু হয়ে যেত, তারা হুইল চেয়ার এবং লাঠি ছাড়া হাঁটতে পারতো না। আর বর্তমানে এমপি মন্ত্রীদের যখন রিমান্ড থেকে বের করা হয়, মনে হয় যে এইমাত্র শ্বশুর বাড়ি থেকে নতুন জামা কাপড় পরে আপেল কমলা বেদানা খাওয়ার পরে গরুর গোশতে পেট ভরে ভাত খেয়ে একটা পান চিবোতে চিবোতে বের হয়ে আসে। তো যাই হোক, আল্লাহ পাকি ভালো জানে তাদের কি জামাই আপ্যায়ন করা হচ্ছে। তো হাসিনার আমলে জামাই আপ্যায়ন করা হয়নি, বরং কি করা হয়েছে সেটা জানেন। তো যাই হোক, এখন আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, বিষয়টি হলো শেখ হাসিনাকে আয়নাঘরের চেয়ারে বসানো হবে। আসলে কথাটি কে বললেন, চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলে সবকিছু জানতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনাদের কি মতামত, হাসিনাকে এনে আয়নাঘরে বসানোর দরকার কিনা, বা আয়নাঘরে সেই চেয়ারে বসানোর দরকার কিনা, তো কমেন্ট বক্সে জানাবেন। আগে জানান না ভাই, আগে ভিডিওটি দেখেন এবং শোনেন।
শেখ হাসিনাকে একদিন আয়নাঘরের চেয়ারে বসানোর ইচ্ছা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। জয়নাল আবেদিন ফারুক বলেন, আয়নাঘরে প্রাণ দিয়েছে বিএনপির অনেক নেতাকর্মী, অত্যাচারিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেই অত্যাচার অনুভবের জন্য আয়নাঘরের চেয়ারের একদিন হাসিনাকে বসানো হবে। এ সময় তিনি ডিবি হারুনের কথা উল্লেখ করে বলেন, ডিবি হারুনের অত্যাচারও আমরা ভুলি নাই। এই সরকারের সেই হারুনকেও এখনো গ্রেপ্তার করতে পারে নাই। যদি তাদের গ্রেপ্তার করা হতো তাহলে সচিবালয়ে আগুন লাগা কিংবা গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা আমাদের দেখতে হতো না। উক্ত সভায় জয়নাল আবেদিন সংস্কারের নামে নির্বাচনের বিলম্ব না করার দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের ম্যাপ দিয়েছেন, এখন রাস্তাটা দেখায় দেন কেমনে যাবে। মহিউদ্দিন ফখরুদ্দিন 3 মাসের কথা বলে 2 বছর কাটাইছিল। আপনাদেরকে 7 মাস সময় দেওয়া হয়েছে, আর বিলম্ব করবেন না। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এছাড়াও আরো অনেকেই সেখানে উপস্থিত ছিল। তো যাই হোক, জয়নাল আবেদিন ফারুকের যে কথা, যে হাসিনা বিএনপির নেতাকর্মীদের যেইভাবে আয়নাঘরে বন্দি রেখে তাদেরকে শাস্তি প্রদান করেছে, হাসিনাকে ধরে এনে সেই আয়নাঘরে রেখে সেই আয়নাঘরের ভিতরে যে চেয়ারটা পাওয়া গিয়েছে সেটার উপর বসিয়ে তাকে হাসিনা যেভাবে নির্যাতন করত তাকে সেভাবে নির্যাতন করা হোক, তাহলে সে বুঝবে আসলে এই চেয়ারে বসার যন্ত্রণাটা আসলে কতটুকু। তো যাই হোক, এটাই কিন্তু দাবি জানিয়েছে জয়নাল আবেদিন। তো আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভারত হয়তো এখন ভাবতেছে, হারে শেখ হাসিনা, গোটা বিশ্বের মধ্যে কোথাও কি জায়গা পেলি না যে আমাদের ভারতে এসে উঠতে হবে এবং তোর কারণে আমাদের আজকে এই পরিণতি হবে। প্রিয় দর্শক, এমনটাই ঘটেছে। বার্তাবাজার একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করে চলুন। অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। সে দর্শক শ্রোতা, শেখ হাসিনা যেদিন থেকেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে উঠেছে, তারপর থেকেই একের পর এক শনির দশা হতে চলেছে ভারতের। সেটা কিন্তু আমরা সকলেই ইতিমধ্যে জানতে পেরেছি। তো চলুন আজকের নিউজটি আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দিই। তো সবাইকে বলবো, ভাই একটু ধৈর্য সহকারে নিউজটি দেখবেন, শুনবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বাংলাদেশের 2024 সালের জুলাই গণহত্যার ঘটনায় জাতিসংঘের একটি তদন্ত রিপোর্ট প্রকাশের পর থেকে ভারত ও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইটিং মিশনের রিপোর্ট শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার ফলে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে তার বিচারের জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হচ্ছে। এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে গণহত্যার পরিকল্পনা, নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে হত্যাকাণ্ড ও সংগঠিত করেছিল। এর ফলে 1400 মানুষ নিহত হয়েছিল, তাদের মধ্যে 13% শিশু। জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করেছে এবং আন্তর্জাতিকভাবে এর বিচার চাচ্ছে। বিএনপি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ মানবাধিকার সংস্থাগুলির পক্ষ থেকে ভারতকে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার করছে। ডক্টর ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা হাসিনাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিকভাবে বিচার করবেন। এদিকে ভারতের প্রতি চাপ বাড়াতে আন্তর্জাতিক বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশে জাতিসংঘের মাধ্যমে হাসিনার বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাক, যাতে ভারতকে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। বিশিষ্ট কূটনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ভারত যদি এই বিষয়ে নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে এটি আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে। এভাবে জুলাই গণহত্যা এবং শেখ হাসিনার বিচারের বিষয়টি বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবৃন্দ হয়ে উঠেছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আলোচনাটি বা বিস্তারিত নিউজটি আপনারা শুনলেন। আমি বার্তাবাজারে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম।
তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে কি মনে হয়, শেখ হাসিনা যেদিন থেকে ভারতে গিয়েছে, কি ভারতের জন্য কি আসলে শুভ হয়েছে? শুধু শেখ হাসিনা যে ভারতে গিয়েছে তা কিন্তু নয়, বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রীরা এখন ভারতে অবস্থান করছে। দেশ তো আসলে পৃথিবীতে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন জায়গা আছে, তো সব কিছু রেখেই কিন্তু আসলে তারা ভারতেই গিয়ে উঠেছে। আসলে কারো মামু বাড়ি, কারো খালু বাড়ি, কারো শ্বশুর বাড়ি, এভাবেই কিন্তু তারা পরিচয় দিয়ে ভারতে রয়েছে যেটা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামতটা জানিয়ে দিবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করে দিন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটা কথাই আছে না, আসলে আত্মীয় বাড়ি বেশি দিন থাকতে নাই ভাই। একটা আত্মীয় বাড়িতে আসলে বেশি দিন থাকলে দেখবেন যে যেই বাড়িতে আত্মীয় আসবে সেই বাড়িওয়ালা কিন্তু ধীরে ধীরে মন খারাপ করবে। অবশেষে কিন্তু হাসিনার ব্যাপারে ঠিক এইরকমই ঘটনা ঘটছে। ভারতের সাধারণ লোকেরা এবার কিন্তু মন খারাপ করা শুরু করেছে যে এই বেচারি ঘুরতে এসে আর কতদিন থাকবে আমাদের বাংলাদেশে। অবশেষে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেখেন কি পরিস্থিতি ঘটেছে। হাসিনাকে ফেরত পাঠানো হোক, এটা চান উত্তর পূর্ব ভারতের 55% মানুষ। মোটামুটি 100% মানুষের ভিতরে 55%, মানে অর্ধেকেরও বেশি মানুষ চায় যে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিক। তারা দেখতেছে হ্যাঁ রে ফেরত পাঠায় দিক, হ্যাঁ রে মারিয়ে ফেলায়, হ্যাঁ রে জেলখানায় দিক, হ্যাঁ রে আয়না ঘরে রেখে, হ্যাঁ রে যা খুশি তাই করুক, রিমান্ডে দিক, তাতে আমাদের কি? মানে আত্মীয় বেশি দিন একটা বাড়ি থাকলে যা হয় কি আর। তো হাসিনা তো আসলে আত্মীয় বাড়ি গেছে, তো ওটা তো আসলে তারা আর মেনে নিতে পারতেছে না। তো চলুন একটু মূল নিউজটি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে সব কিছু খোলাসভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে নিউজটি দেখবেন, শুনবেন এবং শেয়ার করে দিবেন। চলুন মূল নিউজে চলে যাই। আর হ্যাঁ, নাসির অফিসিয়াল পেজটি দয়া করে ফলো করবেন। এই পেজে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে ভারত সরকার এ ব্যাপারে সাড়া দিচ্ছেন না। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দিতে নোট, ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে। ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপের প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? জবাবে উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ বলেছেন হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষে মত দিয়েছে। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অপরদিকে পুরো ভারতের 21.1% চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। আর বেশি দিন রাখতে চায় না আপাকে ভারতে। আসলে আত্মীয় স্বজন বেশি দিন ভারতে মানে আত্মীয় বাড়িতে না থাকাই ভালো। এক বাড়িতে বেড়াতে গেছেন, সময়মতো চলে আসেন ভালো, বেশি দিন থাকলে তো তারা বিরক্ত হবেই, এটাই স্বাভাবিক। এছাড়া পুরো ভারতের আরও 29% মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। ওরা ভালো করেই জানে ভারত থেকে যদি হাসিনা ম্যাডামকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সে সারা জীবন যত অপকর্ম করেছে, যত পাপকর্ম করেছে, সাধারণ মানুষদের ধরে ধরে আয়নাঘরের মধ্যে বন্দি রাখছে, ভারত থেকে যদি তারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তারেও ধরে ধরে আয়নাঘরের মধ্যে বন্দি করে তারেও কিন্তু সেই চেয়ারের মধ্যে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া অবশেষে তার আমলনামা হাজির করে যা যা পাপকর্ম করেছে, যা কিছু করেছে সব কিছু মিলাইয়া অবশেষে তার ফাঁসি হবে। তাই ভারতের একদল মানুষ চাচ্ছে তাকে ভারত থেকে পাঠিয়ে দাও বটে, কিন্তু বাংলাদেশে পাঠানো দরকার নাই। বুঝলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিওটা শেয়ার করে দিন।
পেজে নতুন হলে ফলো করেন। আল্লাহ হাফেজ। সরকার ডেভিল হান্ট চালু করেছে, অনেক কুখ্যাত সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে, তারপরেও দেখেন এই যে কি একটা ভয়ঙ্কর পরিকল্পনা। ডক্টর ইউনূসকে একদম মাইনকার চিপায় ফেলাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের কি ভয়ঙ্কর একটা পরিকল্পনা, যেটা এই নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই দেখেন, মহিলা মানুষ মারবি, তাহলে রেজাল্ট অতি দ্রুত হবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। এই যে নিউজটা ভালো করে আপনারা দেখেন, নিউজটা পড়ছি আমি হলো বার্তাবাজার নিউজ থেকে। দেখেন আসলে এই ঘোষণাটা কে দিয়েছে, কিভাবে তারা ষড়যন্ত্র করছে, কিভাবে চক্রান্ত করছে সাধারণ মানুষকে হত্যা করার জন্য। এই নিউজটা আপনারা শুনুন, সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আগে আপনাদের মতামতটা জানানোর দরকার নেই, আগে নিউজটা শুনুন, তারপর আপনাদের মতামতটা জানাবেন। চলুন নিউজটা কি আমি সেটা আপনাদেরকে জানাই। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুলের ধ্বংসাত্মক ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের একটি ফাঁসকৃত স্ক্রিনশটের কথোপকথন দেখা যাচ্ছে। নাজমুল অন্য একজন ব্যক্তিকে নির্দেশনা দিচ্ছেন ধ্বংসাত্মক কাজের জন্য। কী নির্দেশনা দিয়েছে সেটি এবার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। চলুন। নাজমুল বলেন, আর শোন, মহিলা মানুষ মারবি। অর্থাৎ একজনকে বলতেছে যে তুই শোন, মহিলা মানুষ মারবি, কারণ মহিলা মানুষ মারলে রেজাল্ট দ্রুত হবে, ভয় করবি না, তোর সাথে 2000 নেতাকর্মী থাকবে, লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে। লাশ পড়লেই, তার মানে লাশ পড়তে বলতেছে যে 2000 নেতাকর্মী তোর সাথে থাকবে, তুই ওর ভিতরে মিশে গিয়ে লাশ ফেলবে। কিভাবে মিশে যাবে সেটারও কিন্তু পরিকল্পনা আছে, যে একটু পড়ে শোনাই আপনাদের। চলুন। তারপরে কি বলতেছে যে 2টি লাশ পড়লেই সুদখোরের পদত্যাগ আন্দোলন শুরু হবে। তার মানে ডক্টর ইউনূসের পদত্যাগের আন্দোলন শুরু করে দিবে তারা। কিভাবে? চলুন। অপর ব্যক্তি উত্তরে বলেন, ভাই আপনি সবাইকে বলে দেন যেন সকালে উপস্থিত থাকে, আমি আগেই যাব। এরপর নাজমুল বলছে, কৌশলে কাজ করতে হবে, শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে। অর্থাৎ শিক্ষকরা যে রাস্তায় আন্দোলন নিয়ে বের হয়েছে তাদের সাথে মিশে যেতে হবে। দেখছেন তাদের পরিকল্পনাটা কি? শুরুতেই শিক্ষকদের সাথে মিশে যেতে হবে, কেউ টের পাবে না, মিডিয়া যেন বুঝতে না পারে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়লেই কাজ সেরে ফেলবে, মেশিন ব্যাগে রাখবে, হাতে থাকবে পতাকা। দেখছেন, মানে শিক্ষকদের মতোই সাজতে হবে। মেশিন কোথায় থাকবে? ব্যাগে। আর মেশিনটা কি সেটা তো আপনারা জানেন, তাই না? স্যালো মেশিন, পানি উঠায় ওইটা না ভাই, এই যে চাপ দিলে যে সামনে দিয়ে বুম করে বের হয়ে আরেকজনকে উড়াইয়া ফেলায়, সেটা। ঠিক আছে, তাহলে বলতেছে কি যে মেশিন ব্যাগে রাখবে আর হাতে থাকবে পতাকা। কমপক্ষে 2 জনকে ফেলতে হবে, কমপক্ষে 2 জনকে ফেলতে হবে, তাইলেই দেশ নড়বড় শুরু হয়ে যাবে, ডক্টর ইউনূসের পতন ঘন্টা বেজে যাবে। এটা তাদের পরিকল্পনা। তারপরে বলতেছে যে অপর ব্যক্তি উত্তরে বলেন, আচ্ছা ভাই ঠিক আছে। তো ভাই এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, বুঝতে পারছেন কিছু? আসলে তারা নিষিদ্ধ হওয়ার পরে কিভাবে বাংলাদেশ একদম রসাতলে নেওয়া যায়, সাধারণ মানুষ মরলে তো তাদের কিছু আসে যায় না। তো ওই জন্য মিডিয়া ভাইদেরকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ তারা যা শুরু করেছে দেশকে রসাতলে ফেলতে, অন্তর্বর্তী সরকারকে, সমন্বয়কদের অর্থাৎ একদম নিঃশেষ করতে যা যা করা দরকার সেটা করবে। মানে প্যাঁচ লাগাবে, সব কিছুর মধ্যে তারা উল্টাপাল্টা করবে এবং সবাই যেন এটা বলতে বাধ্য হয় আগেই ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, এটা যেন বলতে বাধ্য হয়। সেটার যত রকমের পরিকল্পনা, নাটক, যা কিছু করা সব কিছু কিন্তু করে যাচ্ছে এই নিষিদ্ধ ছাত্রলীগ। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আপনাদের মতামতটা জানিয়ে দিন। আর অনেকেই বলবেন যে আমি ভুয়া নিউজ শেয়ার করেছি, যে আবারও ভালো করে দেখেন, বার্তাবাজার নিউজ আপনাদের সাথে শেয়ার করলাম, ভুয়া নিউজের কোনো কথাই নাই। তো যাই হোক, আপনারা ভিডিওটা পারলে শেয়ার করবেন, মতামত জানাবেন, আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও ডক্টর মিজানুর রহমান আজহারী একটা বক্তব্যের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে চাইলেন, যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয়। ডক্টর মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য। প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীকে রাজনৈতিক দলের বড় বড় নেতাকর্মীরা ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছিল। অবশেষে ডক্টর মিজানুর রহমান আজহারী তার ব্যাখ্যা আবারও নতুন করে দিয়েছে, দেল আরা চিনি সারা। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, আর সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন। আর আপনাদের মতামত কি? আলেম ওলামা কি আসলে ধর্ম ব্যবসায়ী? চলুন একটু মিজানুর রহমান আজহারী সাহেব কি বলতেছে একটু শুনি।
জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, এদেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেম বিদ্বেষী হবেন না। আহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এটা ডক্টর মিজানুর রহমান আজহারীর একটা কড়া বার্তা। শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখো তৌহিদি জনতার উদ্দেশ্যে পবিত্র কোরআনের তাফসিরে মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। ইসলাম বিরোধী কোনো মতবাদ মানব না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কী। ইসলাম চারা বীজের মতো। ইসলামকে জমিনে গেড়ে দিলে শাখা প্রশাখার মতো আসমানের দিকে উঠে যায়। তিনি বলেন, এ পৃথিবীতে সবচেয়ে দামি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া জগৎ চলে না। স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে? বিশ্বাসের উপর টিকে থাকে। পার্টনারশিপের ব্যবসাও টিকে থাকে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা টিকে না থাকলে পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখতেন না। একজন বিশ্বাসী বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। তিনি বলেন, 6টি বিষয়ে বিশ্বাস রাখা হলো ঈমান। ঈমান ছাড়া নেক আমলের কোনো স্বীকৃতি নেই। যার হৃদয়ে ঈমান আছে সেই সফল হয়েছেন যারা ঈমান এনেছেন তারাই। ঈমান হলো সফলতার মাপকাঠি। তিনি বলেন, মিথ্যা হলো মহাপাপ। মোবাইল ফোনের কারণে মিথ্যা আরও বেড়েছে। আমাদের অনেকেই মিথ্যা বলেন, আদালতে মিথ্যা সাক্ষী দেন। আমাদের দেশে মিথ্যা সাক্ষী অনেকের ফাঁসিও হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা মিথ্যাও বলেননি। মিথ্যাবাদীদের সাপোর্ট করা যাবে না। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে যাবেন। তিনি আরও বলেন, ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদ এলে ধৈর্যের সঙ্গে সবর করতে হবে। বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যই হলো আমাদের শক্তি। ধৈর্য এমন একটি গাছ, এটার ফল সুমিষ্ট। ধৈর্য ধারণ করুন, ভালো ফলাফল পেয়ে যাবেন। ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছেন। দুনিয়া ধৈর্য ধারণ করলে মুমিনরা ধৈর্য ধারণ করেন বলেই সুফল অর্জন করতে পারেন। শনিবার বেলা 11:30টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ দেখা যায়। লাখো জনতার উপস্থিতির কারণে মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে গেলে সাধারণত নেটওয়ার্ক পাওয়া যায় না বলে মোবাইল কোম্পানির বাংলালিংক মাহফিল এলাকায় অস্থায়ীভাবে একটি টাওয়ার বসানো হয়। এই মাহফিলকে সফল করতে বিএনপি ও জামাতকে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল, জেলা পুলিশ ও প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। মাহফিলে 2 লাখ বর্গফুটে প্যান্ডেল ছাড়াও 14 একর সার্কিট হাউস মাঠ উপসে মানুষের ঢল নামে আশেপাশের পার্ক ও সড়কগুলোতে। এছাড়াও জেলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ সহ উমেদ আলী মাঠেও মানুষের উপস্থিত চোখে পড়ে। জেলা স্কুল হোস্টেল মাঠে কয়েক হাজার নারী উপস্থিত ছিল। মাঠসহ বিভিন্ন পয়েন্ট 22টি LED পর্দার ব্যবস্থাও করা হয় সেখানে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, মূলত আসলে ডক্টর মিজানুর রহমান আজহারী কী কারণে এই কথাটি বলেছেন, যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয়, এর আসল উদ্দেশ্যটা হয়তো আপনারা জানতে পেরেছেন। কারণ এর আগে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে কিন্তু বড় দলের নেতাকর্মীরা ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছিল। সেটাতে কিন্তু জবাব দিয়েছে। আসলেও কি যারা কোরআন নিয়ে কথা বলে, মানুষের মাঝে কোরআন প্রচার করে, তারা কি আসলেও ধর্ম ব্যবসায়ী? আপনার কাছে কি মনে হয়? একটু কমেন্ট করে জানান। পারলে ভিডিওটি শেয়ার করুন, আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অবশেষে জানো কাটাগায়ে নুনের সিটা দিল ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, কেন আমি কথাটি বললাম, নিউজটি শুনুন, তাহলে এই সব কিছু আপনারা আপনি বুঝতে পারবেন যে আসলে ডক্টর ইউনূস কাদেরকে কাটাগায়ে নুনের সিটাটা দিয়েছে। দেখেন, বার্তাবাজারের নিউজটা আমি পড়ছি। হেডলাইনটা হলো যে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা। এবার তো বুঝতে পারছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাটাগায়ে নুনের সিটা কিভাবে দিল। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলে খোলাসাভাবে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো
হ্যাঁ, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করে দিন প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে। আচ্ছা, এবার চলো নিউজে চলে যাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারে পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে অসুবিধা করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। শনিবার 15 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থনে আছে। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এ সময় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলেন হাসিনা। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন ও সরকার সহযোগিতা দেবে। এছাড়া বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের শ্রদ্ধা ও স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিজ্ঞা করি আমরা যেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সমর্থন করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের যে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, তারা এ ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি। নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমতের বৈঠকে দেশের 26টি দল এবং জোটের 100 জনের মতো প্রতিনিধি অংশ নিয়েছেন। হাসিনার আমলে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে যে আয়নাঘরটি তৈরি করা হয়েছিল, যেখানে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন চালানো হতো, আলেম ওলামাদেরকে সেখানে অপরিমাণ নির্যাতন চালানো হতো, যেটা আপনারা স্বচক্ষে একসময় দেখেছেন। অবশেষে সেই আয়নাঘরের প্রদর্শন করলেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা বা সরকার। সেখানে যেসব চিত্র মিলেছে দেখলে আপনাদেরও গাও শিউরে উঠবে। প্রিয় দর্শক, আসলে দেখেন মানুষ কতটুকু স্বৈরাচার হলে এরকম কাজ করতে পারে। এখন কেন আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করেছিল, বড় বড় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছিল, এটা কিন্তু আমাদের সকলের মোটামুটি জানা, তাই না? সকলেরই জানা। নরেন্দ্র মোদী একবার বাংলাদেশে আসতে চেয়েছিল এবং এসেও ছিল। তার আশাকে উপলক্ষ করে যত টাকা খরচ করেছিল শেখ হাসিনা, সেটার বিরোধিতা করেছিল আলেম ওলামারা। এবং শেখ মুজিবুর রহমানের মূর্তি বানানোকে কেন্দ্র করে আলেম ওলামারা মাঠে নেমেছিল। তো এগুলোই মূলত আলেম ওলামাদের সবচাইতে বড় ভুল ছিল। রফিকুল ইসলাম মাদানী, মামুন সাহেব, এছাড়াও মুফতি আমির হামজা সহ আল্লামা দিল সাইদের কথা তো বাদই দিলাম, তাকে বছরকে বছর যুগের পর যুগ কারাগারে রেখেছিল। তো আসলে সেখানে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে অমানবিক নির্যাতন করা হয়েছে, সব কিছু প্রধান উপদেষ্টা স্বচক্ষে দেখলেন। তো প্রিয় দর্শক, দেখেন আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের সময় সাথে ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীরা। দেখেন আপনারা আয়নাঘরে বিভিন্ন কক্ষ ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ, একটু আপনারা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করেন, আমি দেখাচ্ছি ছবিগুলো। তারপরে হলো আয়নাঘরে যে চেয়ারে বসিয়ে রিমান্ডে নেওয়া হতো তা দেখালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, এই যে রিমান্ডের চেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিল বা লোহা দিয়ে তৈরি। এখন আপনারা বুঝতে পারছেন যে এটা স্টিল এবং লোহা দিয়ে তৈরি কেন? কারণ এখানে বসিয়ে কারেন্টের শক দেওয়া হতো। যারা যারা রিমান্ড থেকে বের হয়ে এসেছিল
তারা কিন্তু বলেছে তাদের লজ্জা স্থান পেশাবের দ্বারের সাথেও কিন্তু কারেন্টের শক দেওয়া হতো। তারেক রহমান গণ অধিকার পরিষদের একজন নেতা, সেও বলেছে, রফিকুল ইসলাম মাদানী, এছাড়া যারাই আয়নাঘরে বন্দী ছিল সবাই কিন্তু সেই কথাগুলো বলেছে ভাই। আচ্ছা, তারপরে জোরপূর্বক গুমের শিকার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আজমি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাচ্ছেন কিভাবে তাকে আয়নাঘরে দীর্ঘদিন রাখা হয়েছিল। আর একটা জিনিস সেখানে চোখে পড়েছে ভাই, সেটা হলো দেওয়ালের সাথে কালেমা শরীফ লেখা ছিল। তাহলে মানুষ কতটুকু নির্যাতিত হলে, কতটুকু নিষ্পৃষিত হলে মানুষ দেওয়ালের সাথে কালেমা লিপিবদ্ধ করে যেতে পারে। হয়তো অনেক মানুষ সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে মারা গিয়েছে। তো ভাই, এগুলোর আসলে বিচার যদি না হয়, বিচার যদি আমরা পৃথিবীতে থাকতে দেখতে না পাই, তাহলে মনে হয় যে এই জীবন বৃথা ভাই। এই জীবন বৃথা। এগুলোর বিচার কারা কারা দেখতে চান একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটা যদি মন চায় শেয়ার করে দিবেন। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের এই পেজে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন আর আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।